সবাইকে আবুধাবি থেকে সান্ধ্যকালীন শুভেচ্ছা দিয়ে আমি শুরু করছি। আজকে বিষয়টা একটু জটিল বিষয়, কিন্তু আমাদের কাজ হচ্ছে যে এটাকে একটু সহজ এবং স্বাভাবিকভাবে, অত্যন্ত একেবারে স্বাভাবিকভাবে আপনাদের কাছে তুলে ধরার জন্য আমি চেষ্টা করব। তো আপনাদের যে একটা জিনিস আমি এর আগেও বলেছি, আপনারা যারা আমাদের সাথে জড়িত আছেন তারা আমাদেরই পরিবার। আবারও বলার চেষ্টা করছি যে যারা আজকে আমাদের সাথে জড়িত হয়েছেন তারা আমাদের পরিবার। অর্থাৎ যদি আপনার সেই পারিবারিক মনোভাব এবং চিন্তা নিয়ে যদি আপনারা জয়েন করে থাকেন, আপনি একটা ঘন্টা একটু গভীরভাবে খেয়াল করবেন। আমি বিষয়টা নিয়ে এত অল্প সময়ে সবকিছু শেষ করা সম্ভব না। আমি চেষ্টা করব যে প্রত্যেকটা মানুষ চমৎকার, কিন্তু সেই লেভেলে যায় নিয়ে আমি কিছু বলার চেষ্টা করব যে কিভাবে আমরা এর থেকে বের হয়ে আসতে পারি, কিভাবে ভালো থাকতে পারি। যেমন একটা কথা আপনারা সবাই জানেন যে মানুষের কিন্তু স্বভাবজাত একটা ধর্ম হচ্ছে যে মানুষ দিতে চায়। আপনি কি দিতে চান না? অবশ্যই চান। আপনি খেয়াল করেন, আপনি আপনার পরিবারকে দিচ্ছেন, আপনি আপনার বন্ধু বান্ধবকে দিচ্ছেন, আপনি আপনার পরিবেশকে দিচ্ছেন, আপনি আপনার সবকিছু কি দেওয়ার জন্য, কিন্তু দেওয়ার একটা প্রবণতা কিন্তু মানুষের মধ্যে আছে। মা যেভাবে সন্তানকে দুধ দেয়, চিন্তা করেন, কিন্তু সে যখন দুধ দেয় আপনি খেয়াল করবেন তার মধ্যে মধ্যে কিন্তু আনন্দটা, অসীম আনন্দ থাকে। তার মধ্যে যে আনন্দ, সে নির্ভেজাল যে আনন্দটা, সেই যে আনন্দ থেকে যখন আপনি বঞ্চিত হন তখনই আপনার মধ্যে একটা অশুদ্ধ চিন্তা আপনার মধ্যে শুরু হয়ে যায়। তো আমরা কিভাবে এই এই যে আমাদের যে নেতিবাচক চিন্তা, আমাদের টপিকসটা হচ্ছে যে নেতিবাচক চিন্তা শুদ্ধিকরণ। শুদ্ধি মানে যে আপনার চিন্তার মধ্যে যখন এই নেতিবাচক অথবা নেগেটিভ চিন্তা ভাবনা আসে, তারপরে আপনাকে যেভাবে উদ্বেলিত করে ফেলে, আপনাকে অস্থির করে ফেলে, অথবা মনে হয় যে আপনি মিসিং করছেন, এই যে আতঙ্ক অথবা এই রেস্টলেস সিচুয়েশনের মধ্যে পড়ে যে আপনার কষ্টটা হয়, সেই কষ্টের থেকে আপনি কিভাবে বের হয়ে আসতে পারেন, কিভাবে ভালো থাকতে পারেন, আপনার অবস্থানটা মানুষের কাছে সহজে গ্রহণযোগ্য হয়ে যায়, সেই সেই চিন্তা করেই আমাদের এই আলোচনা। আমাদের একাডেমির মুখ্য উদ্দেশ্যই হচ্ছে মানব সম্পদকে সত্যিকার ভাবে সুস্থভাবে গড়ে তোলা। আর এই গড়ে তোলার জন্য যে আমরা আমাদের একাডেমি অর্থাৎ মেডিকেল সায়েন্স নিয়ে যেটা আমরা কাজ করছি, সেটা হচ্ছে যে আমাদের শারীরিক ভাবে যে এবং মানসিক ভাবে যে আমাদের যে কষ্ট, সেখান থেকে দ্রুত কোনো কিভাবে লাঘব করা যায় সেজন্য আমাদের চেষ্টা, এবং তার মাধ্যম হিসেবে হোমিওপ্যাথি মেডিকেশনটাকে আমরা সিলেক্ট করে তার উপর কাজ করছি। ব্যাপকভাবে মেডিসিন না, অল্প, কিন্তু আমাদের কাজটা হচ্ছে মানুষের চিন্তা চেতনা, মানবিক এবং মানসিক এবং শারীরিক এই জিনিসটাকে মাথায় রেখে চিন্তা করে করে আমরা আমাদের যারা অসুস্থ মানুষ যারা আছে তাদেরকে চিকিৎসা করার জন্য আমরা চেষ্টা করছি, এবং তার জন্য সে চিকিৎসক তৈরি করার জন্যই আমাদের একাডেমিকে আমরা গড়ে তুলেছি। ঠিক আছে? কারণ এই একাডেমি গড়ে উঠলে এই মানুষগুলার মাধ্যমে আমরা দেখতে পাবো যে আমাদের সমাজটা ধীরে ধীরে এগিয়ে আসছে। তো সেই জন্য আজকের যে আলোচনা, দ্য ব্রেইন ওয়াশ, আপনি খেয়াল করেছেন হয়তো যে আমি একটা ব্রেইনের উপরে অংশকে উপর দিয়ে ট্যাপটা দিয়েছি খুলে দেওয়ার জন্য, যে আমরা ব্রেইনের ভিতরে ময়লা যেগুলো আছে সেগুলোকে আমরা পরিষ্কার করে ফেলবো। ঠিক আছে? এটা হচ্ছে আমার প্রাথমিক একটা আকর্ষণ। আপনাদের দেখেন, এখন মানুষ এমন একটা অবস্থায় আছে, সহজভাবে যদি আপনি কোনো কিছু সোজাভাবে বলেন হবে না। দে ওয়ান্ট টু সি, দে ওয়ান্ট টু ভিজুয়ালাইজ, দেখতে চায় কি বলতে চায়। এবং মানুষ এত বুদ্ধিমান হয়ে গেছে এখন, ছোট একটা বাচ্চাও বুঝতে পারে যে কোত্থেকে কি হচ্ছে না হচ্ছে। দেয়ার ব্রেইনস আর ওয়ার্কিং সো ফাস্ট। ঠিক আছে? তো আমাদের যে মেইন কাজটা হবে, যে আবারও আজকে বলবো যে আমাদের মেইন কাজটা হচ্ছে যে আপনাদেরকে চিন্তার জগতে প্রবেশ করে দেওয়া, এরপরে আপনারা চিন্তা করা শুরু করে তাকে লজিক্যাল সিকোয়েন্সে সেট করেন, ম্যাথামেটিক্যাল টার্মসে ক্যালকুলেট করেন, এরপরে আপনার যে প্রশান্তি, আপনার যে চিন্তা, সেই চিন্তার মধ্যে নিজেকে নিয়ে আসেন এবং দেখবেন যে আপনি ধীরে ধীরে আপনি ভালো ফিল করা শুরু করছেন। কেউ কবে আপনাকে ভালো বলবে, কার কোন প্রশংসা আপনি পাবেন, সে আশায় যদি বসে থাকেন তাহলে আপনার সময় চলে যাবে এবং আপনার কষ্টের মাত্রা বেড়ে যাবে।
এই যে আমাদের এখন বিষয় হয়ে গেছে কতগুলা লাইক হলো, কয়টা লাভ দিল, কয়টা ভালো বললো, কে কি কমেন্টস করলো, এ নিয়ে কিন্তু আমরা সারাক্ষণ আমরা ব্যস্ত না। আমাদের সবচেয়ে যে বড় কথা যে আমরা কেমন ফিল করছি, আমরা কেমন চিন্তা করছি, এই চিন্তা এবং এই চেতনাটাকে যখন আপনি অনুভব করতে পারবেন তখনই বোঝা যাবে যে আপনি একটা ভালো পর্যায়ে অবস্থান করছেন। তাহলে আমি আলোচনার প্রথমেই একটু জাস্ট আপনারা সবাই অনেকেই জয়েন করেছেন, একটু যার জন্য আলোচনাটা করলাম, কিন্তু এর আগের ছোট্ট গল্প দিয়েই আমরা একটা আইস ব্রেকিং সিচুয়েশনটা ক্রিয়েট করি। দেখেন, কথায় আছে না, মানিকে মানিক চেনে। একটা গল্পের একটা আছে, এক জেলে নদীতে মাছ ধরতে গেছে, কারণ সে মাছ ধরার পরে সে মাছ বিক্রি করে তার সংসারটা চলে। একদিন যায় এনে সে সমুদ্রে যখন আপনার জাল ফেললো, জাল ফেলার পরে অনেক কষ্টের পরে মনে হলো যে একটা অনেক কিছু হ্যাভি জিনিস সে ওখানে ওখানে পড়ছে। খুশিতে অস্থির, বড় মাছ বোধহয় আমি ধরতে পারলাম। তখন ধীরে ধীরে জালটা টানতে 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 যখন নদীর কিনারে আনলো, আয়নে দেখা যে কোনো মাছও তো নাই, একটা পাথরের টুকরা। ঠিক আছে, পাথরের টুকরা দিয়ে মনটা খারাপ হয়ে গেল, সারাদিনের মধ্যে কিচ্ছু পায় নাই। তো মনে মনে ভাবলো, আর সাধারণত যে মানে সহজ সরল মানুষগুলা কিন্তু বেশি আফসোস করে না, হাহুতাশ করে, পাই নাই তো পাই নাই, আজকে আজকে যদি না খেতে হয় না খেয়ে থাকবো, তার আফসোসের ভাগ কিন্তু কম। এরা কিন্তু ওভাবে এত অস্থির হয় না, আজকে পাই নাই যে উপরালা আমার জন্য আজকে এইটুকুই রাখছে, ঠিক আছে। তখন তার মাথার মধ্যে একটা জিনিস আসলো যে পাথরের টুকরা ফেলে দেবো, কিন্তু দেখলো পাথরের টুকরা বেশ চকচক করতেছে। তো বলতেছে যে ঠিক আছে, পাথরের টুকরা তো বেশ বড় টুকরা, একটা বেশ বড় টুকরা, তো এটা আমার 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 যে টিউবওয়েল পার্টটা যে আছে, যেখানে যেখানে পানি নেই রেগুলার, ওখানে জায়গাটা কাদা কাদা আছে, এটা টুকরাটা পাথরটা ওখানে যদি আমি ফেলে দেই তাহলে রাখি, তাহলে ওটার উপর দাঁড়িয়ে আমরা পানি নিতে পারবো। এরকম যারা সহজ সরল মানুষের চিন্তা, সেইভাবেই। তো ওটা নিয়ে এসে নিচে, তার পরের দিন সকালবেলা একজন এসে নক করছে তার বাসায়, আপনার দরজায় নক করছে, আপনার যে বাউন্ডারি আছে না সেখানে নক করছে। কেননা ওই যে আপনার যে টিউবওয়েলটা যে আছে, টিউবওয়েলের যে অংশটা আটা, যে সাইডে যে ফেন্স দেওয়া আছে, আমাদের দেশের গ্রামের মধ্যে পাট কাঠি দিয়ে তো দেওয়া হয়, নিচের অংশ দেখা যায়। তো উনি একটা জিনিস নক করার পরে সে যখন বের হয়ে আসছে, আসার পর বলতেছে যে ভাই, আপনার ওই আপনার টিউবওয়েলের পারে যে পাথরটা, এই পাথরটা কি আপনি বিক্রি করবেন? আমি কিনতে চাই। তখন জেলের মাথায় আসলো, কারণ জেলে আবার সবসময় তার ওয়াইফকে জিজ্ঞেস করে সবকিছু করে, হঠাৎ তার মাথায় আসলো যে কিরে, এই পাথরটা কালকে আমি পাইলাম, এর আবার কি দাম আছে। তখন তার স্ত্রীকে জিজ্ঞেস করতে গেল যে এরকম কথা একজন লোক আসছে গতকালকে, যে আমি সমুদ্রের মধ্যে যে পাথরের টুকরাটা পাইছি, এই পাথরের টুকরাটা সে কিনতে চায়, এর মধ্যে কি আছে। তখন ওয়াইফের সাধারণত বুদ্ধিমতী হয়, তারা বলছে নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা মাহাত্ম আছে। তো বলো যে না, আমরা পাথর বিক্রি করব না। প্রথমে যখন বলছে বিক্রি করবো না, তখন বলছে না, দেখেন আপনি পাথরের দাম তো এমনি পাথর কিনতে গেলে আপনি মনে করেন যে 200 টাকা 50 টাকা হলে আপনি পাওয়া যায়, আমি আপনাকে পাথরের দাম 500 টাকা দেবো। আবার জেলে যায়, ঘরের ভিতরে যায়, আবার বললো যে বলতেছে নাকি পাথরের দাম 500 টাকা দিবে, তার মানে তখনকার সময় 500 টাকা অনেক টাকা। তখন বলছে না 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 না, এই পাথর দেওয়া যাবে না। পরে ফিরে আসে, যখন বলতেছে যে না, আমার স্ত্রী মানা করছে বিক্রি করবে, বলে না, আপনাকে 5,000 টাকা দেওয়া হবে। যখনই পাথরের দামটা 5,000 হয়ে গেল, তখন ওর মাথা চক্কর দেওয়া শুরু করলো যে 5,000 টাকা এক বছরে তার কামাই হয় না, একবারে দিতে যাচ্ছে। তখন স্ত্রীকে বলার পরে স্ত্রী বললো, তুমি তাড়াতাড়ি পাথর টেনে ঘরের ভিতরে ঢুকাও, নিশ্চয়ই পাথরটা কোনো মূল্যবান পাথর। যখন সে পাথর নিয়ে ভিতরে গেল, তখন সে লোকটা ছিল আসলে জহুরি। সে বলল যে ভাই, আপনি তো পাথরটা আমাকে দিলেন না, তবে যাক, আপনাকে আমি একটা উপদেশ দিতে চাই, এই পাথর কিন্তু আপনি কিন্তু যে কাউকে দেখায়েন না, এই পাথরটা এত মূল্যবান পাথর, এর মূল্য শুধুমাত্র আমাদের দেশে যে রাজা আছে উনিই বুঝতে পারবে। তো এর মূল্য আমি দিতে পারবো না, আপনি এই পাথরটা নিয়ে সে রাজ দরবারে কালকে যান, যে নিয়ে আপনার দেখেন, তখন আপনি সবচেয়ে বেশি পয়সা পাবেন। আমি চাই না যে কোনো মানুষ আপনাকে ধোকা দিয়ে পাথরটা নিয়ে যায়, অত্যন্ত মূল্যবান পাথর। তখন শোনার পরে সে জহুরি চলে গেছে, চলে যাওয়ার পরে সে যায় করলো কি, রাজার দরবারে গেছে, যায় এনে বললো, দেখাইছে যখন পাথর, রাজার সভাসদ আপনি ব্লিঙ্কিং করা শুরু, শাইনিং করা শুরু করছে। রাজা তখন তার পরিষদের যেখানে তার খাজানার যে এক্সপার্ট যেটা আছে, বিভিন্ন মণিমুক্তার এক্সপার্টকে নিয়ে এসে বলতেছে, এটা কি ব্যাপার, এটা কোথাকার পাথর।
বলে রাজামশাই এটা মহামূল্যবান একটা, এটা এটা মানে মানে এই পাথর মানে এই পাথরের মূল্য দেওয়া যাবে না, এটা অসম্ভব মূল্যবান পাথর। রাজারও পছন্দ হয়ে গেল, পাথরটা এত সুন্দর চকচক করতেছে। তো রাজা বলল যে তুমি কত চাও, এই 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 পাথরের দাম তুমি কত চাও? তো বলছে রাজামশাই আপনি যেটা বলেন সেটা আমি খুশি। বুঝে গেল যে অনেক দাম হবে। তখন ঠিক আছে, তোমার দামাদামির কোনো ব্যাপার নাই, আমি তোমার পাথরের বিনিময়ে তোমার যা দরকার তুমি সব পাবা, কালকে সকালে তুমি আসো, এই পাথর এখানেই থাক, কালকে সকালে এসে আমার যে রাজভান্ডারে যেখানে আমার সোনা মানি মুক্তা এগুলো সব কটা দেওয়া আছে, সেখান থেকে তোমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি যা পরিমাণ তোমার স্বর্ণালঙ্কার অথবা যে কোনো জিনিস নিতে পারো তুমি নিতে পারো, বাস এটা তোমার হচ্ছে এটার দাম। তখন তো জেলে তো খুশিতে অস্থির, যে কি করছে পরবর্তী পর্যায়ে যায় নিয়ে পরের দিন যখন আসছে সে যায় নিয়ে রাজা তখন ফার্স্ট ফ্লোরে তাকে নিয়ে গেছে, দেখাচ্ছে যে প্রচুর সোনার গয়না টয়না এটা ওটা হাবি যাবে সবকিছু সাজানো আছে। তখন ও দেখতেছে আর মুগ্ধ হচ্ছে, দেখতেছে আর মুগ্ধ হচ্ছে। সে কিন্তু করে মনে মনে ভাবতেছে আরে এই এত সুন্দর মালাটা আমার স্ত্রীর গলায় পরাবো, এত সুন্দর মুকুটটা আমার স্ত্রী গলায় পরাবো, তার হাতে এই বালাটা পরাবো, তার এইটা দিব সেটা দিব। সে ভাবতে 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 প্রায় অর্ধেক দিনের মতো শেষ হয়ে গেছে। তারপর তাকে নিয়ে গেছে সেকেন্ড ফ্লোরে। সেখানে যায় দেখে বিভিন্ন ধরনের আপনার হীরা জহরত মানিক মুক্তা এগুলার দিয়ে জিনিসপত্র সাজানো সবকিছু আছে। তখন সে কল্পনার এক কঠিন জগতে পৌঁছে গেছে। পৌঁছে যায় নিয়ে এসে ভাবতেছে আমি যদি রাজা হয়ে যায় তখন আমার কিরকম ধরনের আমার মাথার মুকুটের মধ্যে কোন ডায়মন্ড আমি লাগাবো। এরকম করতে করতে তারপরে সন্ধ্যার কাছাকাছি সময় তখন যা করছে কি আপনার 3 তলায় যখন তুলে গেছে সেখানে আরো এক্সপেন্সিভ ভাব আছে। তারপরে যখন সন্ধ্যার কাছাকাছি যখন 3 তলার থেকে যখন বের হয়েছে তখন তার এক্সিট ডোর, তার মানে সারাদিনের মধ্যে সে কিছুই পায় নাই, খালি হাতে সেখান থেকে ফিরে আসলো। তো এখানে এখানে আমরা আমার আমার রূপক ছলে গল্পটা বলার পিছনে কারণটা একটাই, আমাদের জীবনের যে মুহূর্তগুলো সময়গুলো আছে এই সময়গুলোকে যদি আমরা ঠিক মতো ব্যবহার না করি, কাজে না লাগাই, আমাদের জীবনের শেষ মুহূর্তে এসে আপনার যদি বুঝেও যান জীবনের যে অ্যাকচুয়াল অর্থ, তখন কিন্তু আপনি ফিরে যেতে পারবেন না সেটাকে কারেক্ট করার জন্য। তো সেই জন্য কথা হচ্ছে যে আমাদের যে মেইন যে কাজটা, সে কাজটা হচ্ছে যে আমরা কিভাবে আমাদের চিন্তা চেতনা গুলাকে এমন উর্বর করব যেখানে কিছু করলেই সেখান থেকে গাছ গজাবে, অর্থাৎ ফল বের হবে। এবং সেটা করার জন্য তাড়াহুড়া করলে হবে না। একটা সন্তান যদি আপনি চান, একটা মাকে যদি সে যদি গর্ভবতী হয় তার 9 মাস অথবা 9.5 মাস 10 মাস পরে একটা বাচ্চা সে ডেলিভারি করতে পারে। আপনি যত বড় পয়সালা হন, যত টাকা আপনার হোক না কেন, আপনি সময়ের আগে যদি করতে চান সেটা অস্বাভাবিক হবে। তার মানে হচ্ছে যে আপনি যদি মনে করেন অর্থ সম্পদ প্রতিপত্তি ক্ষমতা দিয়ে আপনি আপনার সুখকে কিনতে যাবেন, কোনোদিনই করা সম্ভব না। তো এই জন্য আমার 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 আমরা যে গল্পটা বললাম এখান থেকে পিছনেটা হচ্ছে দেখেন, একটা সাধারণ জেলে কিন্তু একটা হীরার এত দামি হীরার মূল্য সে বুঝে নাই, সে জানে না যে হীরার কি মূল্য আছে। এক একটা মানুষের তার তার যোগ্যতার ক্ষেত্রে সে সেই জিনিসের মূল্য সেভাবে বুঝে। তো আমাদের যে মেইন কথাটা হচ্ছে সে কথাটার মধ্যে একটাই কথা, আমাদের একাডেমির উদ্দেশ্যই একটা যে আপনাদের চিন্তা শক্তিকে জাগিয়ে তোলা। তো এখানে আমাদের মধ্যে যে আমরা অত সহজে সবকিছু পেয়ে যাচ্ছি, এখন এই সহজে পেয়ে যাওয়ার জন্য আমরা চিন্তা করার অবকাশ আমাদের থেকে সরে যাচ্ছে। তো আমরা এখন আজকে আমি কথা আর না বাড়িয়ে আমরা চলে যাই তাহলে আমাদের আজকের আলোচনার দ্য ব্রেন ওয়াজ দ্য নেগেটিভ থট, অর্থাৎ আমরা ব্রেনকে কিভাবে পরিষ্কার করব এর প্রাথমিক একটা একটা আমরা সিচুয়েশন আপনাদের দিলাম। আপনারা এখন এই প্রেজেন্টেশনের মধ্যে আমরা যাচ্ছি, সেখান থেকে আমরা উইল জাস্ট গোয়িং থ্রু, এবং আমাদের আলোচনার শেষে আমরা আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন আমরা নেব। আপনাদেরকে আবার আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই সেশনে। আমাদের সেশনটা হচ্ছে ব্রেইন ওয়াশ নেগেটিভ থটস, আমরা কিভাবে আমাদের নেতিবাচক চিন্তাগুলোকে আমরা কিভাবে পরিষ্কার করতে পারি, শুদ্ধ করতে পারি, তা নিয়ে আলোচনা। আপনারা আমার আগে গত আলোচনার মধ্যে আপনাদের দেখিয়েছিলাম যে একটা শিল্পীকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কিভাবে এত সুন্দর স্ট্যাচুটা তৈরি করছেন।
সেখানে কিন্তু বলা হয়েছে, উনি বলতেছেন যে অপ্রয়োজনীয় কাঠের টুকরাগুলো সরিয়ে ফেলেছি, সুন্দর আপনার স্ট্যাচুটা হয়ে গেছে। তো আমাদের যে কথাটা, আমাদের যে ওটার সাথে কোরিলেট করার, অর্থাৎ আমাদের চিন্তা চেতনার মধ্যে ভালো এবং মন্দ, ঠিক আছে, দুটো জিনিসই আমাদের কাছে, নেগেটিভ থটও আছে, পজিটিভ থটও আছে। এই পজিটিভ আর নেগেটিভ থটের মাঝখান থেকে যদি আমাদের অপ্রয়োজনীয় নেতিবাচক চিন্তাগুলা, বিষয়গুলা সরিয়ে ফেলতে পারি, আপনি শুদ্ধ একটা মানুষ হতে পারেন। তো আমরা সেইভাবেই এই জিনিসটাকে নিয়ে সামনে আগাচ্ছি। এখন দেখেন, এই নেতিবাচক বলতে কোন জিনিসের খারাপ দিককেই বোঝায়। যখনই বলা হয় যে নেতিবাচক, নেগেটিভ, তার মানে এটার আপনি বিষয়টার খারাপ সাইডটাকেই বলা হয় নেতিবাচক। নেতিবাচক আপনাকে ক্ষতি করে থাকে। আর যদি নেতিবাচক চিন্তা যদি আপনাকে প্রভাবিত করে, তখন সেটা আপনার ক্ষতি হয়ে যায়। যেমন নেতিবাচক চিন্তা ভাবনা আমাদের জীবনকে হতাশাগ্রস্ত করে তুলে ফেলে। আর অন্যদিকে যদি ইতিবাচক বলেন, পজিটিভ থটের কথা বলেন, তখন কি হলো যে নেতিবাচকের বিপরীত অবস্থা, যেটাও খারাপ দিকে নিয়ে যায়, এটা ভালোর দিকে নিয়ে আসবে। যা কোনো জিনিসের ভালো দিককেই বোঝায়। ইতিবাচক ইতিবাচক চিন্তা ভাবনা আমাদের জীবনযাত্রার মানকে উন্নত করে। এটা হচ্ছে যে ডেফিনেশনের কথা, ঠিক আছে। কারণ নেতিবাচক শব্দটা যদি পরিষ্কার বুঝেন, নেগেটিভ শব্দটা যদি পরিষ্কার বুঝেন, তাহলে বিষয়টা হচ্ছে যে আপনাদের এই সেশনটা আপনারা বুঝতে পারবেন সিকোয়েন্সিয়াল ওয়েতে, যে ম্যাথামেটিক্যাল টার্মস এবং লজিক্যাল ওয়েতে আমরা যে সাজিয়েছি, সেটাকে আপনারা বুঝতে পারবেন। আর আপনারা যদি নিজে বুঝতে পারেন, এটা অ্যাপ্লাই করা, এর উপরে কাজ করা সহজ হবে। যদি আপনি নিজে না বুঝেন, কেউ যদি আপনাকে বুঝিয়ে দেয়, বললেন বুঝলাম, আমি এটা বলছে সেটাই আমি রিপিট করতে, তার মানে নেক্সট টাইমে যদি কোনো চিন্তা করতে আপনি পারবেন না, বরঞ্চ সেটার ক্ষতির কারণ হবে। তাই আমি অনুরোধ করব সবাইকে একটু মনোযোগ সহকারে খেয়াল করেন, সিকোয়েন্স গুলো সাজানো হয়েছে, আপনারা দেখেন, এরপরে অগ্রসর হন। এখন দেখেন কি বলতেছে, অতিরিক্ত চিন্তা আপনাকে কি করতে পারে। টু মাচ থিঙ্কিং আপনাকে, অতিরিক্ত চিন্তা আপনার লাইফটাকে শেষ করে দিতে পারে। অতিরিক্ত চিন্তা করা খারাপ কেন? বলতেছে অতিরিক্ত চিন্তা করা হলো যখন আপনার চিন্তা ভাবনা এবং উদ্বেগগুলি একটি অন্তহীন লুপের মধ্যে ঘুরপাক খায়। আপনি একই চিন্তা করছেন, ঘুরে ফিরে ওই জায়গায় ফিরে আসতেছেন, একই চিন্তা করছেন, ওই জায়গায় ফিরে আসতেছেন। এরপরে পরবর্তী পদক্ষেপের জন্য আপনাকে প্রস্তুত করার পরিবর্তে, যে আমার এই সমস্যাটা আসছে, আমি এর পরিবর্তে নেক্সট স্টেপে আমি যাই, কিন্তু ওখানে যাওয়ার আগেই ওই আপনি একই জায়গায় আপনি ঘুরপাক খাওয়াচ্ছে। এই অতিরঞ্জিত চিন্তা ভাবনা সাধারণত নিষ্ক্রিয়তার দিকেই নিয়ে যায়, কারণ এটি আপনাকে ভয়ে আচ্ছন্ন করে তোলে, ট্রমা, আতঙ্ক। অতিরিক্ত চিন্তা করা হতাশা, উদ্বেগ এবং অন্যান্য মানসিক স্বাস্থ্যের অবস্থার প্রাথমিক সূচক বা লক্ষণ হতে পারে। এই যে আমাদের যে হোমিওপ্যাথিকে যে আমরা যে ভাবি, আমরা কি বলি, তার মুডটাকে আমরা চিন্তা করি, তার চিন্তা চেতনাকে চিন্তা করি, তার অস্থিরতাকে চিন্তা করি, এগুলো করে নিয়ে ভেবে নিয়ে তার আমরা একটা পথে নিয়ে আসি। আর সেইখানে যখন আমরা এই মেডিকেশনের ফলে চিন্তার থেকে যখন মুক্ত হয়ে গেল, তখন ওই মানুষটা নেক্সট স্টেপ চিন্তা করার অবকাশ সে পেয়ে যায়। এরপরে এবার আমরা ভাবতে পারি যে প্রতিদিন কয়টা আমরা নেগেটিভ থট আমাদের আসে, কয়টা নেতিবাচক চিন্তা আছে। গবেষণা করে দেখা গেছে গড়ে একজন মানুষ প্রতিদিন প্রায় 60,000 চিন্তা করে। 60,000! আপনি কল্পনা করতে পারেন 60,000 চিন্তা যেটা মানুষ করে। কিন্তু সত্যিকার বিষয় হলো এই চিন্তার 75% হচ্ছে নেগেটিভ থট। আমরা যে চিন্তা যারা করি, চিন্তার মধ্যে কি খারাপটাই বেশি করে চিন্তা করি, এবং এটা 4 ভাগের 3 ভাগই আমাদের নেগেটিভ থটটা সারাক্ষণ মাথার মধ্যে প্যাচ মারতেছে, ঘুরতেছে, যদি এটা হয়ে যায়, যদি ওটা হয়ে যায়। এই যে যদি শব্দটা যখনই ঢুকাই দিলেন, তখন আর আপনার ওই সার্কেল থেকে, ভিকশাস সার্কেল থেকে আপনি বের হতে পারছেন। আবার 95% যে চিন্তা হয়, তা কিন্তু যে একই চিন্তা বারবারের জন্যই ওটা আবার পুনরাবৃত্তিমূলক ভাবে এটা আপনার মাথায় এসে থাকে। আমাদের অনেক নেতিবাচক চিন্তা আমাদের মস্তিষ্কের অংশ বা যুদ্ধ দ্বারা চালিত হয়, কারণ আমাদের ব্রেইন যে ফাংশন করতেছে, এই ফাংশনের মধ্যে এই নেতিবাচক চিন্তাই সারাক্ষণ আপনাদের ব্রেইনকে এনগেজ করতেছে। এবার তাহলে আমরা আসি, নেতিবাচক চিন্তা আর কিভাবে আসে, নেগেটিভ থট কিভাবে আমাদের মধ্যে আসে। নেতিবাচক চিন্তার বিভিন্ন কারণ থাকতে পারে, যার মধ্যে পার্সোনাল রিজন থাকতে, ব্যক্তিগত কারণ, যেমন একটি আঘাতমূলক অভিজ্ঞতা, একটা জায়গায় আঘাত পাইছেন, কেউ মনে কষ্ট দিচ্ছে, ঠিক আছে। তারপরে আবার বলতেছে বিজ্ঞানীরা
প্রমাণ খুঁজে পাচ্ছেন যে কিছু মানসিক স্বাস্থ্য ব্যাধি এই কারণেই হয়ে থাকে। এগুলো এইভাবে আসে, কারোর কাছে আঘাত পেয়েছেন, কেউ আপনাকে প্রমিস করছিল, প্রমিস রাখে নাই, আপনি তারপরে আপনি ভাবতেছিলেন, আপনি স্বপ্ন দেখছিলেন যে আপনি জীবনে কিছু হবেন, তখন আপনি হতে পারেন নাই, তখন বাই ডিফল্ট আপনি আস্তে আস্তে ওই নেতিবাচক চিন্তার মধ্যে সারাক্ষণ ঘুরপাক আপনি খেতে থাকবেন। এবার কত শতাংশ মানুষ এই নেতিবাচক চিন্তা করে? কত শতাংশ মানুষ এই নেতিবাচক চিন্তা করে? ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন তাদের আপনি স্ট্যাটিস্টিক্যাল অনুযায়ী, রিসার্চ অনুযায়ী দেখা গেছে যে শতকরা 80% মানুষই এই নেতিবাচক চিন্তা করে। শতকরা 80%। আমাদের মধ্যে 80% নেতিবাচক চিন্তা, ওই যে 95% পুনরাবৃত্তিমূলক, মানে রিপিটেড নেগেটিভ জিনিসটা আপনাদের অবস্থা কি দারুণ অবস্থা, আপনি বুঝতে পারছেন তো যে অনেক নেতিবাচক পুনরাবৃত্তিমূলক চিন্তা আমাদের সকলের নিজেদের সম্পর্কে এবং আমাদের জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো সম্পর্কে চিন্তা ভাবনা এবং অনুভূতি রয়েছে। সম্পর্ক, কাজ, স্কুল, আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, এ নিয়েই আমাদের চিন্তা। আমার ছেলেটা স্কুলে যে গেল ও কি ঠিক মতো পৌঁছতে পারলো কিনা, রাস্তায় কোনো প্রবলেম হলো কিনা, আমার মেয়েটা যে এখানে গেল ও কখন আসবে, এই যে চিন্তাটা, অপ্রয়োজনীয় চিন্তা রিপিটেড ওয়েতে আমরা যখন করি তখন আমরা কিন্তু কনস্ট্রাকটিভ ওয়েতে আমরা এগোতে পারি না। এবার এই মানসিক চাপ কেন হয়? মানুষের মানসিক চাপের লক্ষণ কিভাবে আপনি বুঝতে পারবেন যে মানসিক চাপ? এটা সাইকোলজিক্যাল সিমটম থেকে বোঝা যায় মানসিক চাপ আপনার আছে কিনা, আপনার প্রেশার আছে কিনা, মেন্টাল প্রেশার, স্ট্রেস আছে কিনা। এর মানে হচ্ছে দেখবেন যে আপনার এমনটা সময় থাকবে যে আপনি কিছু মনে রাখতে পারতেছেন না, একই জিনিস আপনি রাখছেন এক জায়গায় ভুলে গেছেন, আর চট করে আপনার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, তাই না? আবার এরপরে কথা হচ্ছে কারোর নাম মনে রাখতে পারছেন না, আবার কিছু হলেই আপনার মধ্যে ভয় ভয় লাগে, মনের মধ্যে আতঙ্ক আছে, না জানি কি হয়ে যায়, না জানি কি হয়ে যায়। হ্যাঁ, এই ধরনের যে অবস্থা, আর এই অবস্থা যখন আপনার হবে তখনই আপনি বুঝতে পারবেন যে সাইকোলজিক্যালি আপনি প্রেশারের মধ্যে আছেন। আর এখান থেকে কিভাবে আপনি বের হতে হবে, এবং এই জন্য কোন মানসিক রোগের কারণে অতিরিক্ত চিন্তা হয়, আপনি দেখেন অতিরিক্ত চিন্তা করার মেইন কারণ চিন্তা হচ্ছে হতাশা, উদ্বেগ, প্যানিক ডিসঅর্ডার আছে না, প্যানিক অ্যাটাক হয় অনেকের। আপনি ভাবতে গেলেই আপনার হাত পা ঠান্ডা হয়ে গেল, তাই না? আমার না জানি কি হয়েছে, আমি বোধহয় এখনই মারা যাচ্ছি, এটাকে প্যানিক ডিসঅর্ডার বলে। এবং পিটিএসডি এর লক্ষণ হতে পারে। একটি বর্ধিত স্ট্রেস লেভেলের একটি সাধারণ প্রক্রিয়াও যদি অতিরিক্ত চিন্তা করা সিদ্ধান্তহীনতা এবং নিষ্ক্রিয়তার চক্রের দিকে নিয়ে যায়, তবে এটি অন্য কিছুর লক্ষণ হতে পারে। তখন আপনাদের রিয়েল ডক্টরের কাছে যেতে হবে তার অ্যাডভাইস নেওয়ার জন্য। এবার দেখেন কত চমৎকার একটা কথা বলতেছে, চিন্তা ছাড়া শিক্ষা মূল্যহীন। ভালো করে খেয়াল করেন, চিন্তা ছাড়া শিক্ষা মূল্যহীন, আর শিক্ষা ছাড়া চিন্তা ভয়ঙ্কর। আপনারা যে ভাবেন আপনি চিন্তাই করতে পারলেন না, আপনি শিক্ষা গ্রহণ করছেন কিন্তু ওই শিক্ষার থেকে তো প্রোডাক্ট বের করতে পারবেন না, আর আপনার মধ্যে রিয়েল এডুকেশন নাই। কিন্তু আপনি যখন কোনো সিদ্ধান্ত নেবেন, অবশ্যই ভয়ঙ্কর সিদ্ধান্ত নেবেন, আপনি জানেন না এর পরিণতি কোন দিকে যাচ্ছে। দেখেন ছোট্ট কথা, আমাদের জীবনের মধ্যে যদি পরিবর্তন আনতে চাই, আমাদের এ ধরনের কোটেশন গুলাকে ভালো করে বুঝতে হবে, আর বুঝে নিয়ে আপনি তাকে যদি কাজে লাগাতে পারেন, আপনার কোনো জায়গায় কোনো অসুবিধা হওয়ার কোনো কথা নেই। এবার আমরা চিন্তা ভাবতে পারেন যে নেতিবাচক চিন্তা, নেগেটিভ চিন্তা কেন স্টপ করা যায় না? আমরা ভাবতেছি না, না ভাববো না, আমরা ভাববো না, ভাববো না বলতেছেন সচেতন ভাবে নেতিবাচকতাকে প্রতিরক্ষা ব্যবস্থা হিসাবে ব্যবহার করি। আমরা যখন নেগেটিভ যে থট যেটা, এটাকে আমরা মনে করি, এটা ভাবতে পারি, মনে করি আমরা আমাদের প্রোটেক্ট করতেছি, যে আমাদের সামনে কোনো সমস্যা হবে না। আপনি যে ভাবতেছেন যে আমি আগে থেকে প্রিপারেশন নিচ্ছি, এটা ঘটতে পারে, এটা বরঞ্চ আপনাকে ক্ষতির কারণ হিসাবে আপনার দেখা দিবে। আমরা মনে করি এটা যদি ভাবি তাহলে আমার সামনে আর কোনো সমস্যা হতে পারে না, এটা করাতে বরঞ্চ আপনার ক্ষতির কারণ হতে পারে। আপনি ভাবতে পারেন যে হ্যাঁ এই ঘটনা ঘটতে পারে, আমি এর জন্য অ্যালার্ট থাকতে পারি এবং আমার স্টেপ গুলো সাবধানে আমি ফেলবো। কিন্তু যদি সারাক্ষণ ওটাই ভাবতে থাকেন, বেখেয়ালি ভাবে আপনি রং জায়গায় পা পড়ে আপনি ওখানে অ্যাক্সিডেন্ট করে ফেলবেন। সেই জন্য এই নেতিবাচক চিন্তার কথাটা হচ্ছে যে আপনি সেটা যেন আপনাকে দুর্বল করে না দেয়।
আমাদের মন নেতিবাচক চিন্তা ব্যবহার করে, তাই আমরা যখন হতাশ হই তখন আমরা অন্ধ হয়ে যাই না। দুর্ভাগ্যবশত এই প্রত্যাশিত ব্যর্থতা বা দুর্ভাগ্য আমাদেরকে আমাদের সেরা সেবার পা রাখতে বাধা দেয়। তো এই জন্য আমাদের কথা হচ্ছে, যাই আমরা ভাবি না কেন সেটা যেন আমাদের পথ চলাকে স্টপ না করে। আবার একটা জিনিস খেয়াল করে দেখবেন, রাতের বেলায় কিন্তু নেতিবাচক চিন্তা সবসময় আসে। এটা আসে কেন? রাতের বেলায় নেতিবাচক চিন্তা কিন্তু আপনার খুব বেশি করে আসবে মাথার মধ্যে। যখন আপনি শুয়ে আছেন দেখবেন যে আপনার মাথার মধ্যে ওই স্পাইরাল ওয়েতে আপনার চিন্তাটা ঢুকতেছে, ঘুরতেছে, বোধহয় এটা বোধহয় হইতে পারতো, ওটা বোধহয় হবে, হইতে পারে। এই যে চিন্তাগুলো রাত্রে বেলায় বেশি আছে, কেন হয়? ঘুমানোর সময় আমাদের মস্তিষ্ক নেতিবাচক চিন্তার দিকে ঝুঁকে যাওয়ার কারণ বলা হয় কন্ডিশন অ্যারোসাল। এখন এই কন্ডিশন অ্যারোসাল যেটা, কন্ডিশন অ্যারোসাল অর্থে শর্তযুক্ত উত্তেজনা, এর পিছনের কারণ থাকে। নিশ্চয়ই এই কারণটা হতে পারে, আমি যদি এটা না করি তার জন্য এটা হবে, আর এটা না হলে আমার এটা হবে। যে স্পাইরাল ওয়েতে একটার সাথে শিকলের মতো লেগে থাকে, এটা হবে, তারপরে আমার জীবনের জন্য দুর্বিষহ অবস্থা হয়ে আসবে। এই যে স্পাইরাল যে আপনার কন্ডিশনিং, এর দ্বারা কিন্তু আপনি রাত্রিবেলায় আপনার যারা চিন্তার মধ্যে পড়ে আর কি, প্যানিক অ্যাটাক যাদের করে, তারা সাধারণত এভাবেই তারা চিন্তা করে এবং এর পরিণতিতে তারা অসুস্থ হয়ে পড়ে। বেশিরভাগ লোক ঘুমের সময় খারাপ হয় তাদের জীবনে একটি চাপের কারণে। অনেক সময় এই যে প্রেশার, মেন্টাল প্রেশার, স্ট্রেসের জন্য তাদের ঘুমটা চমৎকার হয় না। তাদের ঘুম স্বাভাবিক হয়ে যায় যখন তারা তাদের থেকে স্ট্রেসটা দূর করতে পারে। কালকে যেটা ঘটবে সেটা কালকেই ঘটুক না কেন, আজকে আমি সেটা চিন্তা কেন করবো? না না না, আপনি তো খুব প্রোঅ্যাক্টিভ, খুব ক্যালকুলেটিভ। আর আপনি কাউকে কোনো প্রমিস করলে প্রমিস ভাঙা যাবে না, আপনার ইজ্জত চলে যাবে, আপনাকে কি ভাববে, এই যে এই ধরনের চিন্তা ভাবনা যাদের মাথার বেশি থাকে তারা কিন্তু সব সময় স্ট্রেসফুলি হয়ে থাকে। এবার এই নেতিবাচক চিন্তা বা নেগেটিভ চিন্তা কিভাবে দূর করা যায়? বিভিন্ন সময় অস্থির সময় নিজেকে সবকিছু থেকে কিছুক্ষণের জন্য হলেও দূরে সরিয়ে রাখতে হবে, একটি শান্ত পরিবেশে চলে যেতে হবে এবং সেখানে ফোকাস করতে হবে। যেমন আপনি একটা জায়গায় যখন কথা আছে, যখন কোনো জায়গায় ঝগড়া হচ্ছে কারোর সাথে, একের সাথে অনেকে তর্ক হচ্ছে বলে আপনি স্থান পরিবর্তন করেন, ওখানে ছিলেন ওখান থেকে চেঞ্জ করে ফেলেন। আপনি যদি কন্ট্রোল করতে পারতেছেন না, আপনি বিছানায় শুয়ে পড়েন, অর্থাৎ তার কথার মধ্যে যাবেন, ও স্থানটার মধ্যে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়। সেজন্য বলতেছে ওখান থেকে সরে যান, একটু খোলা জায়গায় চলে যান, বাইরে দূরের আকাশে দেখেন, সবুজ ঘাসকে দেখেন, আপনি দেখবেন ধীরে ধীরে আপনার কাছ থেকে ওই জিনিস চলে আসতেছে। কিন্তু যদি আপনি মধ্যে সরতে না পারেন, আপনার মধ্যে যে এনার্জি লেভেলটা মধ্যে বের হচ্ছে, এটা সারাক্ষণ আপনাকে আটকিয়ে রাখবে। অন্য সব বিক্ষিপ্ততা থেকে মুক্ত হবার চেষ্টায় কোনো একটি ইতিবাচক স্থান, যে কথা আমি বললাম, বিষয় বা দৃশ্য কল্পনা করুন, সেটিতে মনোযোগ কেন্দ্রীভূত করতে পারেন। সব সময় মেডিটেশন বা ধ্যানই হতে হবে এমন কোনো নিয়ম নাই। অনেকে আছে না, অফকোর্স ধ্যানের মাধ্যমে, মেডিটেশনের মাধ্যমে আমরা কিন্তু এর থেকে বের হয়ে আসতে পারি, কিন্তু সবসময় যে চট করে বসে ধ্যান করতে পারেন না। কিন্তু এই যে আমি আপনাদের বললাম, চট করে এখান থেকে সরে যান, যে নিয়ে ওপেন ওপেন যদি স্কাই থাকে দেখেন, অথবা আপনি গাছে ফুলটা ফুটে আছে, একটা প্রজাপতি বসেছে, ওখানে যায় দেখেন, ধরার চেষ্টা করেন, অথবা একটা জাস্ট আপনার অ্যাটেনশনটা ডাইভার্ট করার সাথে সাথেই দেখবেন যে আপনার মধ্যে এর থেকে আপনি বের হয়ে আসতে পারতেছেন। এখন এটা দূর করার উপায় কি? কিভাবে আমরা দূর করতে পারি অতিরিক্ত চিন্তা বা নেতিবাচক চিন্তা? এখানে দেখেন একটা বিউটিফুল একটা একটা ছোট্ট একটা আপনার ক্লিপ এখানে রয়েছে, কি আই ক্যানট ডু ইট। আপনি যখন বললেন যে আমি এটা করতে পারবো না, এখানে দেখাচ্ছে যদি আপনি টিটা যদি সরিয়ে ফেলেন তাহলে কি আসলে আই ক্যান ডু ইট, অর্থাৎ যেটা পারবেন না সেটা আপনি নিজে নিজে আওড়ান যে হ্যাঁ আমি এটা করতে পারি। এই যে দেখেন ছোট্ট একটা চেঞ্জ, সামান্য একটা চেঞ্জই আপনার লাইফে বিশাল একটা পরিবর্তন আনতে পারে। আর এটার জন্য এই লিড আপনিই নিতে পারেন। আমার এই আলোচনা শুনে যে আপনি চেঞ্জ হবেন না, যদি সেটা আপনাকে চিন্তা করতে শিখায় তাহলেই আপনার উপকার হবে। আর যদি মনে করেন আরে এরকম কথা কত শুনেছি, কতজন বলেছে, কত পড়েছে, এই যে মেন্টাল অ্যাটিটিউড যেটা, ভুলে যান, সময় শুধু আপনার নষ্ট হচ্ছে।
আপনার জীবনের সামান্যতম একটা অংশ কোথাও থেকে যদি আপনার মনকে ক্লিক করে, আপনি মনে করবেন জীবনটা পুরো বদলে গেল। এখানে বলতেছে আই ক্যানট ডু ইট, সে শুধু টিটাকে মিস করলেই আপনি ইউ ক্যান ডু ইট, আমার দ্বারা করা সম্ভব। এই যে আপনি যে আবেগগুলো অনুভব করছেন তা ভেঙে দিন। যেভাবে আপনি ভাবছেন যেটা আমার দ্বারা করা সম্ভব না, আমাকে এইভাবে আমাকে অপদস্থ করছে, এভাবে আমাকে ডাউন করেছে, আমাকে বলছে আমাকে দ্বারা করা সম্ভব না, হু দে আর, আপনি কি জানেন না আপনি পারতে পারেন? অবশ্যই পারবেন। আর এইটা যখন ভেঙে দিলেন তখনই আপনি আপনার ফেভারেবল সাইডে চলে আসলেন। আপনাকে নিজেকে ডিফাইন করেন। এর আগের ঘটনা দেখেন, আপনি এ ধরনের কাজ আগে অনেক করেছেন, কিন্তু সে বলে দিল পারবেন না, আপনি সাথে সাথে বসে পড়লেন, হবে তো না। আপনি নিজেকে রিনিউ করেন, যা বলে আমি করব, দেখিয়ে দেব। আপনার মূল চিন্তার বিকল্প খুঁজুন। যে লাইনে আপনি চিন্তা করতেছেন তার থেকে ডাইভার্ট করেন। ডাইভার্ট করলেই দেখবেন যে ওদিকে একটা সুন্দর একটা পথ দেখা যাচ্ছে। উদাহরণস্বরূপ, একটি মহাকাব্যিক ব্যর্থতা হতে চলেছে, এরকম একটা বলতেছেন, আপনার জীবনে যে অঘটন ঘটতেছে এর মধ্যে আপনার মান সম্মান কিচ্ছু থাকবে না। এর উপরে ঝাঁপায় পড়ে সেটাকে রক্ষা করার পরিবর্তে আপনি সত্যিকার অর্থে আমার যথাসাধ্য চেষ্টা করছি, এই কথা মনে বলার পরেই দেখবেন যে আপনি আপনার লাইনের মধ্যে ট্র্যাকে চলে আসতেছে। ঠিক আছে? আপনি ভাবতেছেন যে নিঘাত আপনি শেষ হয়ে যাচ্ছেন, মানুষ আপনাকে অপমান করে শেষ করে ফেলতেছে, ঠিক সেই জায়গায় আপনি পজ করেন, লম্বা একটা দীর্ঘ শ্বাস নেন, নিয়ে চুপ করে থেকে নিয়ে আপনি জাস্ট ইউজ দ্য অপোজিট ওয়ে অফ টক। আপনি ওখান থেকে বের হয়ে আসলেন, বের হয়ে আসার পরে আপনি গ্র্যাবিং করলেন, আপনার ইয়ে থেকে আপনি বের হয়ে আসলেন। এবার বলতেছে এই নেতিবাচক চিন্তা থেকে কিভাবে বের হয়ে আসবেন, কিভাবে এর থেকে নেগেটিভ ইয়েতে বের হবেন। কারণ এটা কিন্তু বিশাল একটা ভিকশাস সার্কেল, ঘুরে ফিরে একই জায়গায় ফিরে আসে। রেকর্ড আছে না, একই রেকর্ড, যখন রেকর্ড কেটে যায় রেকর্ডটা ঘুরে ঘুরে একই গান বাজে। তো আমাদের এই যে চিন্তাগুলো থেকে কিভাবে বের হইতে পারেন, এখানে বলা হচ্ছে যে নেতিবাচক চিন্তা মোকাবেলা করার একটি উপায় হলো অন্য কাউকে সাহায্য করার দিকে মনোনিবেশ করা। বিউটিফুল কথা। আপনি যখন আপনার মধ্যে একটা মানসিক দুশ্চিন্তা হচ্ছে, তখন যায় দেখেন আপনি কারোর পাশে বসতে পারেন কিনা, তার গুরুতর কোনো একটা বিপদে সে পড়ে গেছে, তার মধ্যে ঝাঁপায় পড়েন, দেখেন তাকে কিভাবে হেল্প করতে পারেন। আপনি যখন তাকে হেল্প করতে যাবেন তখন আপনি দেখতে পারবেন যে আপনি কিন্তু তার থেকে অনেক ভালো আছেন, আপনার মাথার থেকে ওই দুশ্চিন্তাটা বের হয়ে যাবে। আর আপনি যদি এই দুশ্চিন্তার জন্য ঘরের কোনায় যদি আপনি নিজেকে যদি লুকিয়ে ফেলেন, এর আইসোলেশন করে ফেলেন, আপনার চিন্তা কিন্তু বেড়ে যাবে। আবার এরপর আছে ইতিবাচক, আপনার এটি কাউকে নাড়াচাড়া করতে সাহায্য করা হোক বা কেবল বন্ধুর কথা শোনা অন্য কাউকে সাহায্য করে নিজেকে সাহায্য করা একটি দুর্দান্ত উপায়। অথবা আপনাকে তাকে সাহায্য করার দরকার নেই, সে একজন আসছে আপনাকে বলতেছে যে আমার তো মনটা খুব খারাপ, আমার তো এই ঘটনা হলো সেই ঘটনা হলো, সে আপনাকে কিছু বলতে চাচ্ছে, এখন আপনার মন ভালো নাই, তখন আপনি তার দিকে অ্যাটেনশন দেন, দিয়ে তার কথাটা শোনা শুরু করেন। দেখবেন যে সে কথা শোনার পরে তার মনটা হালকা হয়ে গেল, এদিকে আপনার দুশ্চিন্তাটা আউট হয়ে গেল, বরঞ্চ সে আপনার পরে বিশ্বাস আনলো, যাওয়ার সময়টা মিষ্টি হাসি দিয়ে বলে থ্যাংক ইউ সো মাচ, তুমি আমাকে সুযোগ দিছো আমার মনের কথাটা বলার জন্য। এই যে দেখেন, কথা শোনাটাও কিন্তু একটা আর্ট। আমরা কথা শুনতে চাই না, বলতে পছন্দ করি। আপনি কাউকে শোনেন, একটা ছোট শিশু সে আপনাকে বারবার ঘুরে ঘুরে আসছে কিছু বলার জন্য, আপনি ধমক দিয়ে সরিয়ে দিচ্ছেন, অথবা দেখছেন আপনি কাজে ব্যস্ত, হাতে মোবাইল দিয়ে বলে তুমি মোবাইল খেলো, কত বড় ক্ষতি করে ফেললেন আপনি। একটা শিশুকেও আপনার ব্যস্ততার মধ্যে সময় দিন, তাকে ভ্যালু করেন যে হ্যাঁ কি চাও মা, তুমি কি চাচ্ছ, বাবা কি চাচ্ছ তুমি, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা দিচ্ছি। একটু জাস্ট 2-3 মিনিট তার সাথে একটু আপনি আপ এন্ড ডাউন কথা বলেন, আপনি দেখবেন যে সে বাচ্চাটা তার ইয়ে থেকে ফ্রি হয়ে গেল, সে তার জায়গায় খেলতে চলে গেল, আপনি একটু রিফ্রেশিং ফিল করলেন। কেন না আপনার ছোট্ট শিশুর যে পজিটিভ এনার্জি আপনার মধ্যে নিয়ে নিলেন। এবার আমরা এর আগে আমাদের কোয়ান্টাম মেথডের উপর আপনাদের আলোচনা হয়েছে, আপনার মেডিটেশনের উপরে আলোচনা হয়েছে, এর মাধ্যমে কিন্তু এই নেতিবাচক চিন্তা দূর করার উপরে অনেক ভিডিও, অনেক আপনার লেসেন্স আছে। আপনারা যদি চান এর উপরে আপনি এদিকে খেয়াল করতে পারেন। বিচার ছাড়াই বর্তমান মুহূর্তে মনোযোগ দিন, কোনো কিছু এত বেশি জাজমেন্ট করতে যাবেন না, যা নেতিবাচক চিন্তা চেনা এবং বন্ধ করতে সাহায্য করতে পারে। ইতিবাচক অর্থাৎ পজিটিভ কাম, যেখানে কাজ আছে সেখানে নিজেকে এনগেজ করেন। আপনি যে জিনিসগুলোকে উপভোগ করেন বা যা আপনাকে ভালো বোধ করায়, তা স্বাভাবিকভাবে আপনার মনোযোগ
নেতিবাচক থেকে ইতিবাচক দিকে পরিবর্তন করতে সাহায্য করে। এবার আমরা চলে আসি কি বলছে দেখেন, আপনি ছবিটা দেখেন ভালো করে, আমরা তো শুধুমাত্র কথার উপরে দৌড়াদৌড়ি করতে দেন, ছবিটা তাকিয়ে দেখেন, এর ব্যালেন্সিং, এটা ব্যালেন্সিং। প্রকৃতি তার নিজস্ব সত্তায় সবকিছুকে ব্যালেন্স করছে। দেখেন এই যে পাথরের উপরে পাথর, কোনো পাথরটা না স্ট্রেট লাইনে নাই, কিন্তু দেখেন এই একটা এত বড় পাথরের টুকরো উপরে আরেকটা পাথর, তারপরে একটা পাথর আঁকা বাঁকা, তারপর একটা ছোট পাথর, তারপর একটা ছোট পাথর, কিন্তু এটাকে ব্যালেন্স করতে পারা গেছে কিভাবে? যখন এক একটা পাথরের যে কেন্দ্রবিন্দু, যেখানে তার ভরটা নিহিত, ঠিক তার জায়গায় নিয়ে একটা ব্যালেন্সিং মুডে আপনি যখন এটাকে প্লেসিং করবেন, বাই ডিফল্ট পাথরটা যে কোনো অবস্থায় টিকে থাকতে পারে। তেমনি ভাবে আপনার চিন্তার মধ্যে যদি নেতিবাচককে ইতিবাচক করতে চান, আর স্ট্রেংথ এন্ড উইকনেসটাকে ঠিক একই লেভেলে যদি আপনি পরিবর্তন করতে পারেন, তাহলে আপনি দেখবেন যে আপনার কাছে নেতিবাচক চিন্তা অনুসরণ করে শুরু করুন। নিজেকে এমন কিছু বলবেন না যা আপনি অন্য কাউকে বলবেন না। কিছু বুঝতে পারলেন? আপনি যে কথাটা অন্য মানুষের ব্যাপারে ভাবতে পারেন না, তোমার এত বড় ক্ষতি হইতে পারে, সেই জিনিসটা যেন আপনি নিজের ব্যাপারে না বলেন। যে জিনিসটা কোনদিন ঘটে নাই, এই যে ধারণার থেকে 99% ধারণাই কোনোদিন সত্য হয় না। 99% আমরা ভাবি না এটা বোধহয় হইতে পারে, 99% লাইজ, এটা আপনার ভাবনা, এটা হয় না। তো আপনি ওইটাকে নিয়ে যদি সারাক্ষণ বসে থাকেন, আপনার ভালো কিছু করার কোনো সুযোগ নাই। নিজের সাথে নম্র এবং উৎসাহিত হন, নিজেকে এত অ্যাগ্রেসিভ করবেন না। আমি একটা কথা বলছি না, কেউ আপনাকে থ্যাংক ইউ বলতেছে না, আপনি ভালো কাজ করছেন, তো ইউ ক্ল্যাপ ইউরসেলফ, এই নিজে হাতে ধরেন, থ্যাংক ইউ, নিজেকে বলেন, এভাবে জড়ায় ধরে আপনি নিজেকে বলেন থ্যাংক ইউ, তার মানে আপনি ফিল করবেন যে আপনি নিজেকেই আপনি নিজে থ্যাংক ইউ দিচ্ছেন, এবং ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এটা কিন্তু আপনার মধ্যে একটা পজিটিভ এনার্জি ক্রিয়েট করবে। যদি এক নেতিবাচক চিন্তা আপনার মনে প্রবেশ করে, যদি খারাপ চিন্তা মাথায় ঢুকলো, তবে এটি যুক্তিযুক্ত ভাবে মূল্যায়ন করুন। যদি ভাববেন যে আচ্ছা এই জিনিসটা হইলো, কি হয়ে যাবে, এটা যদি হয়ে যায় তাহলে কি হবে, না যদি হয় তখন দেখা যাবে, ঠিক আছে। আর যদি মনে করেন সিরিয়াস কিছু, আপনি তার জন্য একটা প্রিকশন করে নিয়ে একটা অ্যালার্ট থাকলেন, হয়ে গেল। এবং কিছু ঘটে যায় তার জন্য রিয়েক্ট না করে আপনি সেই কাজটাকে সমাধান করার চেষ্টা করবে। তারপরে এবং আপনার সম্পর্কে যা ভালো তা নিশ্চিত করে প্রতিক্রিয়া জানান। আপনি আপনার জীবনে কৃতজ্ঞ যে জিনিস, আপনাকে চিন্তা করুন কোন কোন বিষয়ে আপনি কৃতজ্ঞ। আল্লাহ আপনাকে এটা দিছে, ওটা দিছে, আপনি চলতে পারেন, চোখ দিয়ে দেখতে পারেন, আপনি সুন্দর রাত্রে ঘুম হয়, আপনি খাইলে আপনার মজা লাগে, ইউ ফিল, বাতাস লাগলে আপনার শরীরের মধ্যে একটা শিহরণ জাগায়। এগুলো তো আপনার জীবনে সবচেয়ে বড় পজিটিভ জিনিস। আপনি এই ফিলিং যদি আপনার থাকে, আপনি বেঁচে আছেন। একটা প্যারালাইজ মানুষ, তার একটা সাইড সে তুলতেই পারে না, তাকে কেউ টাচ করলে বুঝে না। আল্লাহ আপনাকে এই তৌফিক দিছে যে আপনার শরীরের যে কোনো জায়গায় একটা পিঁপড়া কামড় দিলে আপনি অনুভব করেন, তার মানেটা হচ্ছে আপনি বেঁচে আছেন। তো এইভাবে যদি আপনি ভাবতে পারেন, আপনি চলতে পারতেছেন, হাঁটতে পারতেছেন, দেখতে পারতেছেন, এই অবস্থানগুলোকে আপনি যত সুন্দরভাবে নিজেকে বলবেন, no way the negative sign is going to come, কোনো নেতিবাচক চিন্তা এসে আপনার জীবনটাকে দুর্বিষহ করার কোনো সুযোগই নাই। এবার দেখা যাক আর কি বলতেছে, নেতিবাচক চিন্তার চক্রে কি কি ঘটে। আপনি যখন এই সাইক্লিক ওয়েতে যে আপনার যে চিন্তাটা আপনার করেন, রুমিনারেশনের মধ্যে পুনরাবৃত্তিমূলক চিন্তা ভাবনা বা নেতিবাচক অনুভূতি এবং যন্ত্রণা এবং তাদের কারণ ও পরিণতি সম্পর্কে চিন্তা করা জড়িত। এই রুমিনেশনটা মানেটা কি? রুমিনেশন মানে হচ্ছে রিপিটেড থিঙ্কিং, অর্থাৎ পুনরাবৃত্তিমূলক ভাবে চিন্তা করে একই জিনিস বারবার আপনার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, হ্যাঁ। এবং এই ঘুরপাকের জন্য আপনার অনুভূতির মধ্যে একটা বিকট এক অবস্থার সৃষ্টি হয়, আপনার মধ্যে অস্বস্তি, মাথার মধ্যে ব্যথা শুরু হয়ে গেল, শরীরে এই জায়গায় ব্যথা, ওখানে ব্যথা, অস্বস্তি, দম নিতে আপনার অসুবিধা হচ্ছে। এই যে কারণগুলা, বিকজ অফ দিস রুমিনেশন, এই যে আপনার পুনরাবৃত্তিমূলক যে চিন্তা ভাবনা, এর থেকে আপনার হয়, আর এটাতে আপনার কিন্তু শারীরিক ব্যাপকভাবে আপনার ক্ষতি হয়। তারপরে আছে না অনেকে যে গুঞ্জন আছে না, যে আপনি কি জানি বলে যে আপনার সমালোচনা, যেটা আর কি বিভিন্ন হয় না, যে এর ঘটনা, এই ঘটনা হয়েছে, সেই ঘটনা, এগুলা কিন্তু এই ঘটনা যদি আপনার ব্যাপারে, আর এটা যদি আপনি অ্যাকসেপ্ট করেন,
তখন আপনার মধ্যে উদ্বেগ এবং হতাশা আপনার মধ্যে চলে আসতে পারে। তো এর জন্য কিন্তু আপনার মনটা খারাপ হতে পারে, যার জন্য এই রিপিটেড থিঙ্কিং এর থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। এবার চলে আসেন, আমরা কেন নেতিবাচক চিন্তা করি, কারণটা কি? নেতিবাচক চিন্তা, খারাপ চিন্তাটা করতে ভালোই আমাদের হয়। নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ সবসময় বেশি আছে। আপনাদের খেয়াল করছেন, আমরা ছোটবেলায় যদি আমরা আমাদের ফ্রেন্ডদেরকে আমরা দুষ্টুমি করে বলতাম যে দেখো আমার কাছে একটা জিনিস আছে, আর একটা ফ্রেন্ডকে দেখালাম দেখো এটার মধ্যে এটা কাগজের টুকরা, কিন্তু আর একজনের কৌতূহল সৃষ্টি হয়ে গেল, ও ভাবতেছে আমাকে দেখালো না, নিশ্চয় কোনো মূল্যবান কিছু আছে ওখানে, কিন্তু কিছুই না। ওকে ওকে ওর মধ্যে আগ্রহ তৈরি করার জন্য, ওকে একটু জ্বালানোর জন্যই আমরা ছোটবেলায় এগুলা করতাম, ভাঁজ করে নিয়ে পকেটে রাখতাম, দেই তুই নিয়ে দেখ দেখ, ওকে দেখাইস না। তখন ওর মধ্যে একটা প্রতিশোধ নেওয়ার প্রবণতা সৃষ্টি হয়। ওটা যখন হয় ছোটবেলা আমরা ভালো ফিল করতাম, এনজয় করতাম। এরকম দুষ্টামি সবার মনে আসছে। তো এই নেচার, একটা বয়স আছে, সেই 1 বছর বয়স যখন পুরো হওয়ার আগে থেকে কিন্তু বাচ্চা কিন্তু সব ধরনের অপোজিট ওয়ে চিন্তা করা তারা সে শুরু করে। এগুলো মানে কি হচ্ছে দেখেন, নেতিবাচক দিকে ফোকাস করার জন্য বিবর্তনের মাধ্যমে আমাদের মস্তিষ্ককে শনাক্ত করা হয়েছে। এটা হচ্ছে প্রাগৈতিহাসিক দিনগুলোতে ফিরে আসা আদিম মানুষকে বিপদ এড়াতে এবং বেঁচে থাকার হার বাড়ানোর জন্য হুমকি নিবন্ধন করতে সক্ষম হতে হয়েছিল। যে ব্যক্তিরা বিপদের নেতিবাচক উদ্দীপনার প্রতি বেশি আকৃষ্ট ছিল তারা দীর্ঘকাল বেঁচে থাকে এবং তাদের জিনে তা চলে যায়। অর্থাৎ একটা ভয় তো আপনার মনে মধ্যে হবে, মানে ভয়টা যদি মনের মধ্যে না থাকেন তাহলে আপনি কাজই করবেন না। কেন? যদি আমি কামাই না করি আমি কালকে চলবো কিভাবে? আমি যদি কামাই না করি, আমি না খেলে তো আমি বাঁচবো না। তো এই স্বাভাবিক নেতিবাচক চিন্তা তো মনে থাকতেই হবে, তাহলে তো অলস হয়ে যাবে, কাজই করবেন না, দায়িত্বই নিবেন না। এখানে কিন্তু একটা খুব বিউটিফুলি একটা কোরিলেশন আছে। এটা কিন্তু এইটুকু থাকবে, কিন্তু সেটা যদি মাত্রার উপরে চলে যায় সেটাই কিন্তু আমাদের কষ্টের কারণ হয়ে যায়। এবার একটা বিউটিফুল পয়েন্ট, এটা আমাদের ডাক্তার যারা আমাদের রিয়েল হোমিওপ্যাথি ডাক্তার যারা আছেন এটার জন্য খুবই জরুরি। কি বলতেছে, মানুষ কি নেতিবাচক হয়ে জন্মায়? মানুষ যখন জন্মগ্রহণ করে তাদের মধ্যে কি এই নেতিবাচক স্বভাবটা থাকে? জন্মগ্রহণ করে কি এটা শুরু হয়ে যায়? কি বলতেছে এখানে, মস্তিষ্কের অধ্যয়নগুলি ইঙ্গিত দেয় যে এই সময়ে, যে কথা আমি আগে বলতেছিলাম, শিশুরা নেতিবাচক উদ্দীপনার প্রতি মস্তিষ্কের বৃহত্তর প্রতিক্রিয়া অনুভব করতে শুরু করে। বুঝলেন? ওই বললাম না, বাচ্চারা যখন 1 বছরের শেষের দিকে চলে আসে তখন থেকে তাদের মধ্যে এই যে নেগেটিভ চিন্তা, আমি তো সবকিছুই পজিটিভ দেখতেছি, তার অপোজিটটা কি সেইটাকে চিন্তা করার জন্য তার মধ্যে একটা কাজ শুরু হয়ে যায়। এটি পরামর্শ দেয় যে একটি শিশুর জীবনের প্রথম বছরের শেষার্ধে মস্তিষ্কের নেতিবাচক পক্ষপাতের আবির্ভাব ঘটে। তখন আপনার এই বাচ্চাটার ব্রেনের মধ্যে একটা নেগেটিভ যে সাইন সেগুলো ধীরে 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 তার আসা শুরু হয়ে যায়, ভাবা শুরু হয়ে যায়। কেন? এখন এই কেন শব্দটার উত্তর চিন্তা ভাবনা আসা শুরু হয়ে যায়। কিছু প্রমাণ পেয়েছে যে পক্ষপাত আসলে বিকাশের আরো আগেই শুরু হতে পারে। এটা অনেক আগেও হইতে পারে অথবা একটু পরেও হইতে পারে। যাদের ব্রেন একটু স্লো, যাদের ও ধরনের চিন্তা ভাবনা নাই, জেনেটিক সাইডে তার মধ্যে যদি কোন রকমের ইনফ্লুয়েন্স না থাকে তাহলে চিন্তা চেতনার ভাবটা কমও আসতে পারে। এখানে কিন্তু ভাবার অনেক বিষয় আছে। দেখেন, নেতিবাচক চিন্তা কি স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে? এখানে একটা কোটেশন, ডোন্ট বি এ পিপলস প্লেজার। খুব কঠিন কঠিন জিনিস আপনাদের চিন্তা করার জন্য এই ছোট ছোট স্লাইড আমি দিয়ে থাকি, যেটা আপনারা হয়তো ভাবতে পারেন, আপনাদের মধ্যে এই চিন্তাটা আসতে পারে এবং এখান থেকে কিন্তু পাইতে পারেন। আপনি চিন্তা করেন না যে আপনি আর একজনকে খুশি করার জন্য আপনি সবসময় কাজ করতে, নো নিড। আপনি আপনাকে খুশি করেন। আপনি বিভিন্ন নাটকীয় ভাবে এইটা করে সেটা করে অন্যকে খুশি করবেন, সেটার দরকার নেই। আপনি মনে করবেন যে আপনার পৃথিবীতে আপনি জন্মগ্রহণ করেছেন আপনাকে কিছু দেওয়ার জন্য, আপনি আনন্দিত থাকার জন্য। একটা কথা সবসময় ভাববেন, ফুলের যে সুবাস, ফুল নিজেও জানে না যে তার কোনো সুবাস আছে, ফুল জানে না যে সে কত সুন্দর,
তার কাজ হচ্ছে বিকশিত হওয়া, তার কাজ হচ্ছে তার স্বাভাবিক কাজ করা। আমরা যদি আমাদের এই স্বাভাবিক কাজগুলো করে যেতে পারি, তাহলে আমাদের দ্বারা মানুষের কোনো ক্ষতি হওয়ার সুযোগ নেই। মানুষও আমাদের সহ অবস্থানকে আনন্দ সহকারে গ্রহণ করবে। এগুলো খুবই একটা সহজ কথা, কিন্তু আমরা এই কথাগুলোকে এত জটিল করে ফেলেছি, যার জন্য এই কথাগুলো আপনাদের অত ভালো নাও লাগতে পারে। কিন্তু সত্যি কথা, ফুলের যে সুবাসে নিজেও জানে না। আপনি যদি ভালো মানুষ হন, আপনার ব্যবহারটাই প্রতিদিনের কাজ, কিন্তু আর একজন এটা যখন হঠাৎ দেখবে, ভাববে আরে এ মানুষের চমৎকার মানুষ তো, তখন আর একটা খারাপ ব্যবহারের সাথে যখন কম্পেয়ার করবে, তখন আপনি অটোমেটিক্যালি সুন্দর হচ্ছে। কিন্তু আপনি তো আপনার জায়গায় আছেন, আপনি আপনার জায়গায় আছেন। আপনি যদি আতরের দোকানে যান, আপনি তো পয়সাতে কেনার দরকার নেই, বাতাসেই আপনি আতরের সুবাস আপনার কাছে চলে আসবে। আর আপনি যদি একটা গার্ডারের কাছে যান, ওখানে আপনি যদি যান, ওখানে কাছে পৌঁছতেই দেখবেন যে গার্ডারের দুর্গন্ধময় অবস্থা, সেখানে আপনার ওটা পেয়ে যাচ্ছে। আপনি সিলেক্ট করতে হবে যে কোথায়, কার সাথে আপনার সহ অবস্থান হওয়া প্রয়োজন। বিউটিফুল মোটিভেশনাল একটা ছবি দেখেন, একটা পিঁপড়া তার শরীরের ওজনের থেকে কত বড় একটা জিনিসকে ধরে রাখতে পারে। তার মানসিক শক্তির জন্য এটা হয়েছে। অবচেতন মনের নেতিবাচক চিন্তা দূর করার উপায় কিভাবে এটি করা যায়? এটি করার সর্বোত্তম উপায় হলো তারা প্রবেশ করার সাথে সাথে আপনার চেতনা থেকে তাদের ব্লক করা। যখনই এই নেগেটিভ কথা আসবে, ওই যে আছে না কি মোবাইলে না কি সে ফেসবুকে ব্লক করে, আমার তো ফেসবুক আমি যাই না, তো ব্লকিং করার একটা কোনো সিস্টেম আছে। যদি ঢুকতে নাই বলে নো আই এম নট টেকিং ইউ, ইয়াল্লাহ রিজেক্ট, রিজেক্ট করে দেন, ডিলিট করে দেন। আপনি যখনই নেতিবাচক চিন্তা করছেন, ইচ্ছাকৃতভাবে অন্য কিছু ভাবুন। যখন একটা দুশ্চিন্তা আসতেছে যে আমার তো এই জিনিসটা করার কথা ছিল, না করতে পারলে আমার কি অবস্থা হবে, যখন খুব খারাপ অবস্থা, চট করে ওই সময়তে আপনি চেঞ্জ করে ফেলেন, তখন দেখবেন যে আপনার মধ্যে একটা এনার্জি আসবে বাই ডিফল্ট। ওই এনার্জির মাঝখানে কাজ করতে করতে হঠাৎ করে দেখবেন যে ওই সমস্যার সমাধান আপনার তখন হয়ে গেছে। আপনার সচেতন মন কেবল নতুন নতুন নেতিবাচক চিন্তাকে গ্রহণ করবে এবং এটিকে বিনোদন দিতে থাকবে। পঞ্চমত, ইতিবাচক ইতিবাচক নিশ্চিতকরণ অনুশীলন করুন। মানে সবসময় পজিটিভ কথা, আমি পারি, আমি পারবো, আই ক্যানট ডু ইট, নো আই ক্যান ডু ইট, এরকম ভাবে যখন আপনি প্র্যাকটিস করবেন। আমি এর আগেও বলেছি, আপনি যদি যে কোনো পজিটিভ কথাকে যদি 21 দিন একইভাবে প্রতিদিন সকালে বলেন, আপনি 22 দিনের থেকে বলার প্রয়োজন নেই, আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে দিয়ে সে কাজটা করাবে। আপনি তখন ফুরফুরে মেজাজের হয়ে যাবেন, কোনোভাবেই নেগেটিভ জিনিস আপনাকে আপনার পাশে আসতে পারে না। এটা প্র্যাকটিসের জন্য মেডিটেশন কিন্তু সবচেয়ে একটা বড় একটা বিষয়। আবার আমরা যারা সালাত কায়েম করি, আমরা যদি সঠিকভাবে সঠিক সময় যদি নামাজ আমরা আদায় করতে পারি এবং টাইমলি যদি করতে পারি, একটা ডিসিপ্লিনের মধ্যে চলে আসলে নেগেটিভ জিনিস আপনার আশেপাশে পৌঁছতে পারে না। এবার রাতে নেগেটিভ চিন্তা বা এই আপনার নেতিবাচক চিন্তা কিভাবে দূর করবেন? এমন কিছু করুন যা আপনি জানেন যে আপনি উপভোগ করেন এবং এটি আপনার অত্যন্ত খারাপ ফিল করবেন। গোসল, সাধারণত নেতিবাচক চিন্তা যাদের হয় তারা যায় কম্বলের মধ্যে ঢুকে পড়ে, এ কোনায় বসে থাকে, নড়াচড়া করে না, কিছু করতে চায় না, বরঞ্চ সেখানে আপনি বের হয়ে আপনি আপনি ইয়েতে চলে যান, গোসলটা করে আসেন, ফ্রেশ লাগেন একটু, আপনি ফ্রেশ, আপনি সোপ দিয়ে যখন করবেন শরীরটা ঝরঝরা হবে, ব্রেইনটা ভালো হবে, আপনি অনেক অনেক হালকা ফিল করবেন। আবার যখন পারেন একটা সুন্দর অল্প আলোতে পড়েন কিছু, অথবা হালকা মিউজিক, সফট মিউজিক শোনার চেষ্টা করেন। হ্যাঁ, তারপরে আপনার এর আগে অন্যান্য প্রসঙ্গগুলো সুইচ অফ করে দেন, আপনি বাতি অফ করে আগে। ওই যে অনেক সময় দেখা যায় যে আমরা শোয়ার সময়ও আপনি মোবাইল ধরে 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 লাস্ট জিনিসটা দেখেন, খারাপ কিছু দেখতে দেখতে হঠাৎ দেখা গেলো আপনি ঘুমায় পড়ছেন। ওই জিনিসটাই আপনার রাত্রে আপনি স্বপ্নের মধ্যে আসবে এবং সেটা পরের দিন সকালে দেখবেন যে আপনার ঘুম পুরো হয়নি, আপনার পুরো দিনটি আপনার নষ্ট যাবে। আর একটা বিউটিফুল জিনিস হচ্ছে, ঘুমের সময় কোনো সময় হাই লাইটে রাখবেন না, কারণ এটা একটা বায়োলজিক্যাল এফেক্ট আছে। অন্ধকার ঘরে যদি ঘুমান, তাহলে সবচেয়ে ভালো একটা হালকা আলোর রেখা আপনি ছোট্ট ওয়াটার একটা বাল্ব আপনি জ্বালিয়ে রাখতে পারেন। এটাতে হবে কি, আপনার ঘুমটা সুন্দর হলে আপনার দুশ্চিন্তা চলে যাবে।
নেগেটিভ চিন্তা দূর করার উপায় কি, কিভাবে এটাকে বের করে আনবেন? ইতিবাচক ক্রিয়াকলাপে নিযুক্ত হন, অর্থাৎ যেখানে ভালো কাজ মানে পজিটিভ কাজ হয়, কোনো খারাপ ধরনের আলোচনা হয় না, এই ধরনের কাজেকে আপনি সবসময় নিজেকে আগায় নিয়ে যান। আপনি যে জিনিসগুলো উপভোগ করেন বা যা আপনাকে ভালো বোধ করে, তা স্বাভাবিকভাবেই আপনার মনোযোগ নেতিবাচক থেকে ইতিবাচক দিকে সরিয়ে দিতে পারবে। আপনি যখন পজিটিভ কাজ রেগুলার করবেন, নেগেটিভ কাজ তো আশেপাশে ভিড়তে পারবে না বাই ডিফল্ট। এই জন্য সিলেক্ট দ্য রাইট ওয়ান, পজিটিভ টাইপের যে কাজটাতে রেজাল্ট আছে, যাতে কোনো ফলাফল আছে, সেই ধরনের কাজ আপনারা করেন, দেখবেন যে কোনোভাবেই আপনি নেগেটিভ সাইডে যাওয়ার কোনো সুযোগ নেই। নিয়মিতভাবে নিজের সম্পর্কে ইতিবাচক বিবৃতি ব্যবহার করা ধীরে ধীরে নেতিবাচক চিন্তার ধরন পরিবর্তন করতে সাহায্য করতে পারে। অনেকে আছে না, বলে আরে না না আমার দ্বারা কোনো কাজ হবে না, আমি আসলে একটা অপদার্থ, সারাটা জীবন শুধু কাজ করে গেলাম, কোনো কাজের কাজ হলো না, আসলে আমাকে কিছু হবে না। দিস ইজ কল্ড নেগেটিভ টক। আপনি আপনাকেই ছোট করে ফেলতেছেন। ইউ নেভার আন্ডারমাইন ইয়োরসেলফ, কোনোদিনই করবেন না। আপনি যেখানে আছেন সেখান থেকে শুরু করেন, দেখবেন যে আপনি কত এগিয়ে যাচ্ছেন। আমাদের সময় তো অনেক চলে আসতেছে, শেষ হয়ে যাচ্ছে। আমি খুব দ্রুত শেষ করার চেষ্টা করি। ডক্টর জো ডিসপেনজা, এরা খুব ফেমাস একজন সায়েন্টিস্ট। উনি কিন্তু এই নেতিবাচক চিন্তার উপরে অনেক অনেক কিছু সে করেছেন। তো এই দেখেন তার ব্রেনের সেকশন নিয়ে কিভাবে আপনি যখন ডিপ নেগেটিভ থট আপনার মধ্যে আসে, তখন দেখা যায় যে কোন কোন জায়গায় কোন কোন লেভেলে আপনার ব্রেনের ক্ষতি হয়ে যাচ্ছে, এবং তার ব্যাপক একটা আপনার ক্ষতিকর দিকে সেটা সম্পূর্ণ শরীরকে ক্ষতি করে দিচ্ছে। ব্রেনের সেকশন ভাবে দেখতে পারেন। আবার এই যে কিছু হইলেই, আগে তো আমরা সাধারণত রুগীর পালস দেখে বুঝতে পারতাম, এখন ছোট্ট একটা কিছু হইলে বলে তুমি এই মেশিনে চেক করো, ওই মেশিনে চেক করে মেশিন রিডিং দিয়ে আমরা চিকিৎসা করার চেষ্টা করি। আর এই চিকিৎসায় কিন্তু খুব যেটা ভালো ফলাফল আমরা তো দেখতে পাই না, কিন্তু আমাদের একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি অথবা হোমিওপ্যাথির আপনার যারা সত্যিকার সাধক, তাদের মাধ্যমে আমরা যে কোনো ধরনের চিকিৎসা আমরা সফলভাবে করে নিয়ে আসতে পারি। আমাদের একটা কথা ছিল যে পাবলো পিকাসো, আপনারা হয়তো ওনাকে চিনেন, খুব ফেমাস একজন আপনার আর্টিস্ট, পৃথিবীর বিখ্যাত আর্টিস্ট। তো দেখেন আমি কেন আসলে কথাটা আমাদের সময় একটু দরকার ছিল, আমি জাস্ট ট্রাইং টু টেক ইউ টু ডিফারেন্ট লেভেল। এই পাবলো পিকাসোকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি এত বিউটিফুল ছবি আঁকো কিভাবে। দেখেন আমি কেন জিনিসগুলো আনসার, সময়ের ব্যাপার। উনি বলতেছিলেন আমি যদি কিছু করতে চাই সৃষ্টি ধর্মী, তখন আমাকে কি করতে হবে। উনি বলতেছিলেন যে মুসলিমরা যখন মসজিদে প্রবেশ করার সময় তার জুতোগুলো মসজিদের বাইরে রেখে তারপরে ভিতরে প্রবেশ করে উপরালার কাছে নিজেকে সাবমিশন করার জন্য। এটা হচ্ছে যে তাদের ধর্ম বিশ্বাসের উপর তারা এইভাবে করে। আর আমি পিকাসো, আমি কি করি যে আমি আমার আর্ট গ্যালারিতে যেখানে ছবি আঁকে, সেখানে ঢোকার সময় পিকাসোকে আমার আর্ট গ্যালারির বাইরে রেখে আসি। তার মানে তার দেহটাকে বাইরে রেখে আসে, যদিও বা এটা অবাস্তব শুনবে, আমরা বলবো অবাস্তব না। অর্থাৎ তার বডির যে রিকোয়ার্ড জিনিসপত্র, যার অ্যাক্টিভিটিস উপর তার কোনো খেয়াল থাকে না, তার আত্মার থেকে, তার মনের থেকে, তার চিন্তার থেকে একটা ডিফারেন্ট জগতে পৌঁছতে পারে। যখন এটা পৌঁছতে পারে তখন তার কাছ থেকে এত বিউটিফুল সৃষ্টি হয়। তো আমরা যখন আমাদের দেহের উপর যখন আমরা ফোকাস বেশি করব, তাহলে কিন্তু আমরা আত্মার উপর ফোকাস করতে না পারলেই আমাদের নেগেটিভ চিন্তা ভাবনাগুলা আসা শুরু হয়ে যায়। টলস্টয় কি বলতেছে, সকল সুখী পরিবারই দেখতে একই রকম, কিন্তু প্রত্যেকটি অসুখী পরিবার বিভিন্নভাবে অসুখী। আপনি তাহলে সুখী পরিবার দেখবেন যে হ্যাপিনেস, দ্যার ইজ নাথিং এলস ডেফিনেশন। এটাকে হ্যাপিনেস, আনন্দ, উৎফুল্লতা বলবে যে খুব খুশি। কিন্তু যখন অসুখী পরিবার দেখবেন যে তাদের এই অসুখী ভাবটা বিভিন্নভাবে এটা প্রকাশ পায়। প্রকৃত বন্ধুত্ব হলো পরিশ্রম করে আয় করা টাকার মতো। একটু ভালো করে খেয়াল করেন, প্রকৃত বন্ধুত্ব হলো পরিশ্রম করে আয় করা টাকার মতো। তৈরি করা খুব একটা কঠিন নয়, কিন্তু টিকিয়ে রাখাই আসল চ্যালেঞ্জ। আসলে আমি একটু টাইম চাইছিলাম, কিন্তু সময় তো খুব দ্রুত চলে যাচ্ছে। আর 2-3টা স্লাইড আছে, আমি এইটাকে আপনাদের সামনে তুলে ধরতেছি। একটা ডিফারেন্ট চিন্তা আজকে আমার মাথায় আসছে। এই ভদ্রলোক মার্কাস, ইনি হচ্ছেন রোমান একজন এম্পায়ার, অর্থাৎ একটা সম্রাট ছিলেন। এটা কোন সনে? 121, মানে 100 শতাব্দীর মধ্যে 121 থেকে 180 সাল পর্যন্ত সে ছিলেন।
কিন্তু উনি একজন স্টোইক ফিলোসোফার। এখন এই স্টোইক শব্দটা, এই স্টোইক আমি একটু কিছু কিছু জিনিস আপনাকে দিয়ে গেছে চিন্তা করার জন্য আমি জিনিসটা নিয়ে আসছি। স্টোইকের শব্দটা মানে হচ্ছে যে মানুষ তার দুঃখ এবং সুখের ব্যাপারে উদাসীন। আমার শরীরে এখানে এটা হয়েছে, ওখানে এরকম দেখা যাচ্ছে, এই ব্যাপারে হি ইজ নট কেয়ারফুল। এই কেয়ারফুল না, কিন্তু সে এই দর্শন বিদ্যার উপরে সে দখল করেছিল এবং তার উপর বেস করে সে ফেমাস বেশ কিছু বই লিখেছিল। তার মধ্যে একটা মেডিটেশন একটা ফেমাস বুক আছে, টু হিমসেলফ একটা বুক আছে। আমি আজকে দেখতেছিলাম, এটা আমি হয়তো আগামীতে আপনাদের নিয়ে আসবো। এত চমৎকার একটা মানে বিষয়টা একটা লেভেলে আপনি সে কোর্সে আপনি যদি একটু ফোকাস করতে পারি আমরা, তাহলে আমার মনে হয় যে উইল বি এবল টু রিচ সামওয়্যার। এবং আজকে আমাদের সাথে যারা জয়েন করেছেন আমার বিশ্বাস তাদের মধ্যে সেই আগ্রহটুকু আছে। আপনারা একটু ধৈর্য সহকারে এদিকে একটু খেয়াল করবেন। উনি কি বলতেছেন খুব কেয়ারফুলি, ইজ দ্য ট্রুথ আই এম আফটার, and the truth never harmed anyone. What harms us is the persist in self deceit, ঠিক আছে, সেলফ ডিসিট অ্যান্ড ইগনোরেন্স। অর্থাৎ আমি সত্যের পক্ষে, আমি সত্যের পিছনেই আমি কাজ করছি। কথাটা খুব ভালো করে খেয়াল করবেন। ইজ দ্য ট্রুথ আই এম আফটার, আমি সত্যের পিছনেই দৌড়াচ্ছি। অ্যান্ড দ্য ট্রুথ নেভার হার্মড এনিওয়ান, সত্য কোনোদিন কারোর ক্ষতি করতে পারে না। অর্থাৎ আপনার শরীরের মধ্যে যদি সত্য থাকে, আপনার শরীরের মধ্যে কোনো ক্ষতি হতে পারে না। আপনার শরীরের মধ্যে নেগেটিভ যে থটগুলো সেগুলাই আপনাকে ক্ষতি করছে। আমি জাস্ট এটাকে কোরিলেট করছি। আপনাদের কোনো ভাষ্য থাকলে আমি বলবেন, we are going to talk about it after our session. What harms us is a persist in self deceit. সেলফ ডিসিটের বাংলা অর্থ হচ্ছে আত্মপ্রতারণা, যে নিজেকে সবসময় প্রতারণা করে, নিজেকে ভুলটা সে জানে কিন্তু সেটাকে বারবার অনভিজ্ঞ মানুষের মতো মূর্খতার মতো সেই জিনিসটাকে প্র্যাকটিস করতেছে, ওটাই তাকে ক্ষতি করে। আমি এটাকে বারবার পড়েছি এবং এটাকে অ্যানালাইজ করে যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে, যদি আপনি আপনাকে ধোঁকা দেন, আপনি কিন্তু সে ধোঁকার মধ্যে আপনি পড়ে গেলেন। তা না হলে এই ধরনের মন মানসিকতার মানুষ না হলে সে রোম সাম্রাজ্যে এত বড় একজন সম্রাট হতে পারতেন না। এবং সে সম্রাট হয়ে তার চিন্তা চেতনার মধ্যে একটা গতি ছিল এবং সেখান থেকে সে জিনিসটা বুঝতে পারতেন। ইউ হ্যাভ পাওয়ার ওভার ইউর মাইন্ড, নট আউটসাইড ইভিল। কথা, আপনার ক্ষমতা আছে আপনার মনকে নিয়ন্ত্রণ করার। এই মনের বাইরে কোনো কিছুকে আপনি কন্ট্রোল করতে পারেন না। একটা মানুষকে বোঝানোর ক্ষমতা নেই, একটা মানুষকে বলতে পারো না তুমি করো, সে না করলে করার কোনো ক্ষমতা আপনার নাই। কিন্তু আপনার মনের উপরে আপনার ফুল কন্ট্রোল আছে। রিয়েলাইজ দিস, এ ব্যাপারে আপনি চিন্তা করেন, অ্যান্ড ইউ উইল ফাইন্ড দ্য স্ট্রেংথ। যখনই আপনি এই শব্দটুকুর অর্থ বুঝতে পারবেন তখন আপনার অসম্ভব শক্তিশালী আপনি হতে পারবেন। এই জিনিসটার অনুভবটা বুঝার ক্যাপাসিটি যখনই আপনি হবেন তখনই আপনি মানসিকভাবে আপনি শক্তিশালী হতে পারেন। আর একটা স্লাইড, এরপরে লাস্ট স্লাইডে আমরা শেষ করছি। বি টলারেন্ট উইথ আদার্স এন্ড স্ট্রিক্ট উইথ ইয়োরসেলফ। এটা আর একটা পাওয়ারফুল মেসেজ। অন্যের বিষয়ে সহিষ্ণু হন। কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করছে, আপনাকে খারাপ কথা বলতেছে, সে আপনাকে টর্চার করার চেষ্টা করছে, সহিষ্ণু হন। এবং নিজের ব্যাপারে স্ট্রিক্ট উইথ ইয়োরসেলফ, আপনার যে এথিক্যাল যে সাইড যেটা আছে, নীতিশাস্ত্রের ব্যাপারে আপনি কোনো সময় নিজেকে ছাড় দিবেন না। আরে ওই কাজটা করলো, আমি তো করতে পারতাম না, না না, ও করতে পারছে, ও করুক, কিন্তু আমি আমার জায়গায় ঠিক থাকবো। আমি যদি এইভাবে ভাবতে পারি, সম্রাট হওয়া কোনো কঠিন বিষয় না। শেষ স্লাইডে কি বলতেছে, এদিকে আমি শেষ করব। লেট দ্য পার্ট অফ দ্য সোল, এবার চলে আসতেছে আত্মার বিষয়। লেট দ্য পার্ট of thy soul which leads and governs by undisturbed by movement in the flesh, whether of the pleasure of pain, and let it not unite with them, but let it circumscribe itself and limit those effects to their part.
এই যে সারকামস্ক্রাইব, এটার মানে হচ্ছে বেষ্টন করে, সার্কেল করে দেওয়া, ব্লক করে দেওয়া। এখানে বলতেছে যে আপনি আপনার আত্মার উপরে আপনি ফোকাস করেন এমন ভাবে যে আপনি আপনার শরীর, ফ্লেশ মানে এখানে শরীরকে বোঝাচ্ছে, এই শরীরের যে কোনো ধরনের আনন্দ, উচ্ছ্বাস, বেদনা, এটাকে আপনি একসাথে করে এটাকে সার্কেল করে ব্লক করে দেন, যে এটা যেন কোনোভাবে আপনার আত্মাকে ডিস্টার্ব না করে। খুব কঠিন একটা কথা। আর এইটা যখন আপনি করতে পারবেন, তখন আপনার একটা সাইলেন্ট ওয়েতে মহাবিশ্বের সাথে আপনার সম্পর্ক আসবে, আপনি অনেক কিছু খুব সহজভাবে দেখতে পাবেন। অর্থাৎ এই যে আমাদের যে শারীরিকভাবে যে আমাদের বিভিন্ন সমস্যা, এটা নিয়েই কিন্তু আমরা সারাক্ষণ ব্যস্ত, এখানে এই প্রবলেম, সেখানে সেই প্রবলেম, এর পিছনে দৌড়াচ্ছি। লিভ ইট দ্যাট পার্ট। আপনার আত্মাকে কোনোভাবেই ডিস্টার্ব করবেন না। আপনি দেখবেন যে আপনার জীবনে যে সবচেয়ে চরম সুখময় মুহূর্ত সেখান থেকে আপনি খুঁজে পাবেন। তা আমার আর আলোচনার আর দীর্ঘায়িত না করে আজকে এখানে শেষ করছি। আমাকে সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে আগামী সপ্তাহে। ধন্যবাদ।